আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ন্যানো কেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে, ন্যানো কেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে। এইচএসসি পরীক্ষাতে 2025 ব্যাচের এদের জন্য রাজশাহী কলেজ যে মডেল টেস্ট পরীক্ষা নিয়েছে, এই মডেল টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্ন আজকে আমরা 25টি সলভ দিব, এটা আমার প্রত্যাশা। এখানে যারা সলভ চেয়েছিল, আশা করি যে তারা সহ সারা দেশের প্রত্যেকেই এই জায়গা থেকে কিছুটা হলেও উপকার পাবে যদি সে এই ভিডিওটি দেখে। তো তোমাদের সবাইকে আহ্বান জানাবো যে একটু মনোযোগ দিয়ে জায়গাগুলো দেখবা, খুব দ্রুতই হয়তো তুমি সলভগুলো পেয়ে যাবা। আমরা প্রথম প্রশ্নটি একটু পড়ে দেখি। এখানে বলা আছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টর হলো পি ও কিউ, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ এর লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে ফাইনালি পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর লব্ধি যদি আমরা খুঁজতে যাই, তাহলে তাদের ভেক্টর যোগ করব পি প্লাস কিউ আর প্লাস হয়ে গেল পি মাইনাস কিউ। এই দুটোর এবার লব্ধি তুমি যদি খুঁজতে যাও, তাহলে ভেক্টর যোগ আকারেও বললে পারে, এ দুটো বাদ পড়ে গেলে কত থাকলো? টয়েস পি ভেক্টর। এখন এই যে লব্ধি টয়েস পি, তার সঙ্গে পি এর মধ্যবর্তী কোণ কত? তো ভেক্টর পি আর ভেক্টর 2p, দেখো দুটোই কিন্তু একই ভেক্টর, শুধুমাত্র তাদের মানে পার্থক্য, এটা দ্বিগুণ আর এটা ধরে নাও পি, কিন্তু ডিরেকশান একই। সো তাদের মধ্যবর্তী কোণ যদি খুঁজতে যাও, তাহলে কোণের পরিমাণটা হবে 0 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় গাণিতিক প্রবলেমটির দিকে একটু লক্ষ্য করো। পি ও কিউ দুইটি বল নির্দেশ করে। এক্স ও ওয়াই অক্ষ বরাবর পি এর উপাংশ যথাক্রমে 10 নিউটন ও 10 নিউটন এবং পি মাইনাস কিউ এর উপাংশ যথাক্রমে 14 নিউটন ও 11 নিউটন। কিউ এর মান কত? তাহলে পি ভেক্টর যদি আমি বলি, তাহলে পি ভেক্টরের পরিমাণটা হবে 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এই তো। আর এখানে পি মাইনাস কিউ এর উপাংশ বলেছে, দ্যাট মিন্স পি ভেক্টরের সঙ্গে কিউ নামে আরেকটা ভেক্টর মাইনাস যদি করি, তাহলে সেটা হবে 14 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ, এই তো। এখন আমি এই দুটো ভেক্টরকে যদি যোগ করি, দ্যাট মিন্স, অথবা এই দুটো ভেক্টর থেকে একটা থেকে আরেকটা বিয়োগ দিলাম, ধরো, তাহলে পি মাইনাস কিউ এই অবস্থা যদি করো, তাহলে আলটিমেটলি যেটা হবে, দেখো যে পি বাদ পড়ে যায়, তাহলে শুধুই থাকবে কিউ। এই কিউ সমান কতটুকু হবে? কিউ সমান কতটুকু হবে আমরা এটা বের করে নিই। 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ মাইনাস 14 আই ক্যাপ মাইনাস 11 জে ক্যাপ। আমরা কিন্তু মাইনাস করেছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে -4 আই ক্যাপ থাকলো আর -1 জে ক্যাপ, দ্যাট মিনস -4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এবার এই কিউ ভেক্টরের যদি মান খুঁজতে যাও, দ্যাট মিনস মডুলাস অফ কিউ ইজ ইকুয়াল টু, তাহলে হবে √4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 16 আর একে 17, √17। √17 মানে প্রায় এটা 4-এর কাছাকাছি, তাহলে এটা হবে 4 নিউটন। যদি 5 নিউটন অ্যান্সার করতে চাও, যেমন এটা কলেজের কোশ্চেনের সমাধান ছিল 5 নিউটন, এটা তাহলে পরে হতে হবে √25। √25-এর কাছে না, বরং এটা মনে হয় এক্স্যাক্টলি কত আসে, √17। তাহলে √17 মানে 4.12 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তারপরে আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার খুবই সহজ দেখা যাচ্ছে। এ ক্রস বি এর মডুলাস ইজ ইকুয়াল টু √3 এ ডট বি হলে এ ও বি এর কোণ কত? আমরা এ ক্রস বি এর মডুলাসের যদি মান বলি, তাহলে এ বি সাইন থিটা, আর ডান পাশ থেকে এ ডট বি এর এটা নিয়ে এসে ভাগ করে দিই, এ ডট বি সমান হলো এ বি কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কত থাকলো? শুধুই √3। এখানে যদি এ বি কেটে দিই, তাহলে পরে সাইন ভাগ কস মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3। ট্যান কত ডিগ্রির মান? √3। ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে অ্যান্সার হবে 60 ডিগ্রি। ওকে, তারপরে আমরা একটু আসি 4 নম্বরে। এম ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ ইজ ইকুয়াল টু 4 আর উচ্চতায় নিয়ে গেলে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিবর্তন হয়। আমরা অ্যাডমিশনে আরও একটা এরকমই কোশ্চেন সলভ করেছি, কিন্তু একটু ভিন্ন। এটা সলিউশনটা তাহলে আমরা একটু দেখি। এইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে সলভ, সেটা দিয়ে করতে হবে আমাদের। আমরা যদি বলি
যে এম ভরের ওই বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত হবে, এফ ইজ ইকুয়াল টু জি পৃথিবীর ভর ওই বস্তুর ভর ডিভাইডেড বাই আমার দূরত্ব যদি আর অবস্থানে থাকে তাহলে আর, অথবা এইরকম একটা ছোট হাতের আর দিলাম, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হতে ও যে দূরত্বে রয়েছে। এখন তুমি যদি বলো ছোট্ট একটি এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট ডিআর পরিমাণ সরানোর জন্য কৃত কাজের মান হবে এফ ডট ডিআর, তাহলে আমার টোটাল বস্তুটিকে যদি পৃথিবীর পৃষ্ঠ হতে 4r উচ্চতায় নিয়ে যাও তখন কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ এই এফ ডট ডিআর। লিমিটটা হবে কত থেকে, পৃথিবীর কেন্দ্র হতে আগে আর দূরত্ব ছিল মানে পৃথিবীর পৃষ্ঠে ছিল, সেখান থেকে নিয়ে যাব আরও 4r পরিমাণ উচ্চতায়। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি 4r নিয়ে যাও তাহলে পরে কিন্তু এই লিমিট না গো, তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে 4r দ্যাট মিনস পৃথিবীর কেন্দ্র হতে মোটে 5r, এটা মাথায় রাখবা। ওকে, এই জায়গাটুকুতে তাহলে আমরা একটু লিখতে পারি GMM ভাগ r স্কোয়ার। এই জায়গাতে GMM আমি যে একটা জিনিস ভুল লিখছিলাম এটা তোমাদের খেয়াল করতে হবে, এখানে হবে r স্কোয়ার বলের এই জায়গায়। তাহলে আমার এইখানে সবাই ধ্রুবক GMM, শুধুমাত্র এই r এর পরিবর্তনের ফলে কাজের মানে চেঞ্জ হবে, তাহলে 1/r স্কোয়ার ইন্টু dr, আর এইখানে r থেকে লিমিট হলো 5r। ওকে, এবার তুমি যেটা করতে পারো GMM আর 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে -1/r হয়, এটা জানতে হবে তোমারে। হ্যাঁ, এটা কয়েকবার শিখে থাকার কথা কাজ শক্তি ক্ষমতা নিউটনীয় বলবিদ্যাতে। আর লিমিট হলো r থেকে 5r। তাহলে এই জায়গাতে যদি আমরা মাইনাসের হিসাবটা চেঞ্জ করেও নিই তাহলে যেটা হবে GMM, আর এইটা মাইনাস আছে বিধায় 1/r আগে দিলাম আর এটা দিয়ে দিলাম 1/5r পরে দিলাম। ওকে, নাহলে আগে দিতাম 5r। এই জায়গা থেকে খেয়াল করো যে আমরা এবার এটাকে সুন্দরভাবে লসাগু করে সলভটা বের করে নিতে পারি। যদি এটা লসাগু হয় তাহলে হবে GMM আর এটা 5r লসাগু, তাহলে এদিকে থাকছে 5 মাইনাস এখানে 1, দ্যাট মিন্স 4/5 GMM, আর নিচে ভাগ আকারে থাকলো আর। এটা হবে অ্যান্সার। বলো এ টাইপের অ্যান্সার দিয়েছে, ও এটা দিয়ে দেয় নাই, দিয়েছে আমার এই ছোট হাতের জি দিয়ে। তাহলে ছোট হাতের জি দিয়ে যেহেতু দিয়েছে আমরা এই জি সমান আবার লিখতে পারি GM ভাগ ক্যাপিটাল আর এর স্কোয়ার। অতএব জি ইন্টু আর ইজ ইকুয়াল টু GM ভাগ আর। তাহলে এই GM ভাগ আর সমান সমান লিখতে পারবো GR, দ্যাট মিন্স 4/5, তারপরে এটুকু লিখলাম GR আর তার সঙ্গে গুণ থাকলো M। দেখো এই টাইপের কোথায় অ্যান্সার আছে, আচ্ছা GMGR, এই যে এটা 4/5 MGR, এই খ নাম্বার অপশন হবে অ্যান্সার। তারপরে খেয়াল করো লিখেছে পৃথিবীর ব্যাসার্ধ অপরিবর্তিত থেকে যদি ওর উপাদানের ঘনত্ব বর্তমানের অর্ধেক হয় তবে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ অপরিবর্তিত রাখবা, ওর উপাদানের ঘনত্ব বর্তমানের অর্ধেক হবে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। এটার জন্য দেখো অভিকর্ষ ত্বরণ জি এর সূত্র আমরা জানি 3/4 পাই রো জি আর, এটা জানি। তো ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণ এগুলো সব কিছু যদি ঠিক থাকে তাহলে শুধুমাত্র জি ইজ প্রপোর্শনাল টু রো হওয়ার কথা। তাহলে ঘনত্ব কোনো কারণে যদি তুমি অর্ধেক করে দাও তাহলে জি এর মানও অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স এটার সঙ্গে যেহেতু প্রপোর্শনাল সম্পর্ক অতএব এটা অর্ধেক, ঘনত্ব অর্ধেক করলে জি এর স্ট্যান্ডার্ড মানের অর্ধেক হয়ে যাবে। জি এর মান ছিল 9.8, তার অর্ধেক হবে 4.9, এখানে দেখো পয়েন্ট দিতে ভুলে গেছে হ্যাঁ লেখার সময়, অ্যান্সার হবে গ 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ঘনত্ব হাফ, এটাও হাফ। দেখো তারপরের প্রশ্ন যেটি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে এমনভাবে সংকুচিত হলো যে এর ব্যাসার্ধ 1/4 অংশ হয়ে গেল, তবে একটি পুরো দিনের জন্য সময় কত লাগবে। এই জায়গাতে খেয়াল করো যে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী লিখতে পারি আয়ন
ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। ওকে, এখন তুমি এই জড়তার ভ্রামকের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? যেহেতু তার ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে। আমরা এই নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামকের ব্যাপারে জানতাম যে 2/5 mr², আর ওমেগা 1 এর মানটা আমরা না হয় লিখলাম 2π ভাগ পৃথিবীর বর্তমান যে দিন সংখ্যার বা বর্তমান যে সময় একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা, সেটা 24 লিখে দিলাম 2π/t। আর এই জায়গাতে I2 এর মান লিখলাম 2/5, m এর মান ঠিক আছে, শুধু ব্যাসার্ধ হয়ে গেছে 4 ভাগের 1 ভাগ, দ্যাট মিন্স r/4, তার উপর হবে স্কোয়ার ইনটু এই ওমেগা 2 এর চেঞ্জ আসবে একটা আর কি, সেটা আমরা একটু পরে লিখছি। এইখান থেকে খেয়াল করো যে আমি যদি বলি 2/5 m, এটুকু কেটে গেল। আচ্ছা, এই জায়গাতে r², আর এটা 2π ভাগ 24, আর এইটুকুকে যদি আমরা বলি তাহলে r² ভাগ 16 ইন্টু 2π ভাগ, এই টাইমটার মান আমরা জানি না যে কত ঘন্টা হবে। আগের তাহলে দিনের পরিধি ছিল 24 ঘন্টা, এখন এই T2 এর মান কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। ওকে, দেখো এই r² তুমি কেটে দিতে পারো, সব মিলিয়ে এই T2 এর মান, আচ্ছা 2π কেটে দিতে পারো। আচ্ছা, T2 এর মান যদি খুঁজতে চাও তাহলে T2 ইজ ইকুয়াল টু যেটা হবে 24, ওইদিকে নিয়ে যাও, 24 ভাগ 16, এই 16 দেড় গুণ কিন্তু হয় 24, তাহলে ভাগ করলে এটা হবে 1.5 আওয়ার। এখানে অ্যান্সার আছে, হ্যাঁ এই 1.5 ঘন্টা, এটা হবে অ্যান্সার। ওকে, তারপরে তুমি একটু দেখো পৃথিবী ও তার উপগ্রহের মাঠে মহাকর্ষণজনিত আকর্ষণ বল শূন্য হয়ে গেলে উপগ্রহটি কি হবে। দেখো, এটা যদি পৃথিবী হয়, এটা যদি উপগ্রহ হয়, তাহলে সব সময়ের জন্যই এটা যখন এরকম ঘুরছে, এর স্পর্শক বরাবর একটা রৈখিক বেগ কাজ করে। সামহাও যদি এই জায়গাতে এই আকর্ষণ বলের মান বা কেন্দ্রমুখী বলের মান 0 হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই বরাবর স্পর্শক বরাবর সেটা ছুটে যাবে। তাহলে এখানে অপশন হবে একই বেগে কক্ষপথের স্পর্শক বরাবর চলতে শুরু করবে। কেমন? ঠিক আছে। তারপরে দেখো, কোনো মানুষের হৃৎপিণ্ড 120 পারদ স্তম্ভের চাপে প্রতি মিনিটে 4.126 লিটার রক্ত পাম্প করতে পারলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত হবে। এই জায়গাতে তাহলে তোমার আগেই বুঝতে হবে যে ক্ষমতা P = W ভাগ T। টি এর মান দিয়েছে 1 মিনিটে আর কি রক্ত পাম্প করার গল্প। এখন W = তুমি একটা জিনিস জানতে পারো, তরল বা গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণফল হলো কৃতকাজ। সেই কৃতকাজকে তুমি ভাগ দেবা টাইম দিয়ে। এখন চাপের পরিমাণটা কত, দেখো 120 পারদ স্তম্ভ। তো 120 পারদ স্তম্ভ বলতে আমরা মনে রাখবো যে স্বাভাবিক চাপ হলো 760 মিলিমিটার, তাহলে 120 মিলিমিটার, এটার জন্য চাপের পরিমাণটা হিসাব করে 120 ভাগ 760, এটুকু হলো তোমার পারদ হচ্ছে হাইটে। আমি তাকে যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে চাই, আমি তাকে যদি এসআই এককে নিয়ে যেতে চাই, তাহলে তার সঙ্গে গুণ করব এই অ্যাটমসফিয়ারিক মান ইন্টু 10⁵ হবে। সঙ্গে আয়তনের পরিমাণটা হচ্ছে 4.126, আর এই আয়তনকে খেয়াল করো যে এটা লিটারে আছে, তাহলে যদি মিটার কিউবে নিতে চাই তাহলে 10⁻³ গুণ হবে তার সঙ্গে, আর টোটালটুকুকে আবার ভাগ হবে 60 দিয়ে, টাইমের মান দিয়ে। তাহলে এটুকু তুমি করো, এটুকু করলে আলটিমেটলি এটা আসবে 1.09 ওয়াট। এটা এই সলভ দেওয়ার আগেই এটা মিলিয়ে যে খাতাতে এখনই করলাম। এখানকার গাণিতিক প্রবলেমটি পড়ে দেখো, এম ভরের একটি বস্তুকে দড়ির সাহায্যে g/3 ত্বরণে খাড়া নিচের দিকে x দূরত্ব নামালে কৃত কাজের মান কত হবে। ঠিক আছে, প্রথমত মনে রাখবা যে বস্তুটি যদি ফ্রিলি পড়তো তাহলে mg ত্বরণের নিচে নামতো, কিন্তু mg বলের নিচে নামতো, কিন্তু ত্বরণ কত দিয়ে নামতে বাধ্য করছে তারে, g/3 ত্বরণে। তাহলে পরে সে যে বল নিয়ে নামছে সেটা হলো mg/3। ওকে, তাহলে এই যে দুটোর যে ডিফারেন্স, এটুকুই কিন্তু দড়ি বেঁধে তাকে টান বল সাপ্লাই দেওয়া হচ্ছে।
তাহলে সব মিলিয়ে দড়ির যে টান বল সেই পরিমাণটুকু হবে mg থেকে mg/3 বাদ দিলে হবে কত 2/3 mg। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ থাকবে। এই তো এতটুকু বল দিয়ে দড়ি কিন্তু নিচের দিকে তাকে ধীরে ধীরে নামাচ্ছে। কতটুকু সরণ ঘটলো x পরিমাণ। তাহলে টোটাল যদি কৃত কাজের পরিমাণ বলো, আমার সব মিলিয়ে লব্ধি বল, এই বল নিয়ে কিন্তু ধীরে ধীরে দড়ি দিয়ে নামাচ্ছি। তাহলে 2/3 mg এটুকু বল আর সরণ ঘটেছে তার সাথে x, তাহলে এটা হবে 2 mgx ভাগ 3। দেখো অ্যান্সার কোনটা, এই যে 2 mgx ভাগ 3, এটাই খ অ্যান্সার হবে। হ্যাঁ, এটা পড়ে দেখো, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পতনশীল বস্তু ইউ স্থিতিশক্তি হারালে বেগ বৃদ্ধি হয় ভি। তাহলে স্থিতিশক্তি যদি ইউ হারায়, সেই পরিমাণ শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তর হবে। সেই গতিশক্তির কারণে যে বেগটা হয়েছে সেটা হচ্ছে ভি, বা ভি বেগ লাভ করেছে। তাহলে এই সময়ে গতিশক্তি হবে হাফ mv², অর্থাৎ এই গতিশক্তিটুকু হবে হারানো বিভব শক্তির সমান। দেন এখান থেকে তুমি যদি এম এর মান বের করতে চাও, তাহলে 2 এদিকে গুণ হবে 2u হলো, আর v² দিয়ে ভাগ হলো, সমান সমান হবে m। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে m সমান 2u ভাগ কোথায় আছে v², এ ক অ্যান্সার হবে। ওকে, তারপরে তুমি যদি বলো 11 নম্বর বলেছে হাইগ্রোমিটারের থার্মোমিটারের পার্ট সমান হলে বুঝতে হবে বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। ঠিকঠাক আছে, বুঝছো? মানে জলীয় বাষ্প পরিপূর্ণ আছে, আর বাষ্পায়িত হবে না, বাষ্পায়ন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক। বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্ক অপেক্ষা বেশি, এই গল্পটা সত্য না। হ্যাঁ, এটার সঙ্গে এই শিশিরাঙ্কের এই যে তথ্য দিয়েছে সেটা অমিল আছে। তাহলে পুরো লেকচার যদি আমার কখনো দেখো বুঝতে পারবা। তাহলে এটা হলো 1 এবং 2, এই অ্যান্সার হবে। ওকে, দেখো 12 নম্বরে একটি পদার্থের পয়সনের অনুপাত 0.5, এই পদার্থের কোনো সুষম তারের দৈর্ঘ্য বিকৃতি 0.1% হলে আয়তনের পরিবর্তন কত হবে? গল্প হচ্ছে পয়সনের অনুপাতের মান লিমিটের মধ্যে দেয়া রয়েছে, তোমার তারের বিকৃতি আছে, তাহলে আয়তনের পরিবর্তন কত হবে? তার যদি দৈর্ঘ্য বাড়ে ওই হিসেবে পার্শ্ব বিকৃতি বা প্রস্থ কমবে। আচ্ছা, ভালো কথা, সব মিলিয়ে আয়তনের পরিমাণ ঠিকঠাক থাকবে, দ্যাট মিনস আয়তনের পরিবর্তন হবে 0। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সংনম্যতার একক কি? দেখো, সংনম্যতা হলো তোমার আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আর আয়তন গুণাঙ্ক বলো বা যে কোনো গুণাঙ্কই বলো, তাদের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে সংনম্যতা যদি তার বিপরীত হয়, তাহলে 1/Nm/m² যখন করবা তখন এটা হয়ে যাবে মিটার স্কোয়ার পার নিউটন। ওকে, দেখো কোথায় আছে মিটার স্কোয়ার পার নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার, গ। আমরা আরও একটি ধাপে না হয় বাকি 12টি সলভ দেব। ওকে, আরেকবার আমি রেকর্ডে ঢুকবো, তখন বাকি 12টি সলভ দেব।